কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রুরাল এলাকায় কি ঘটছে, রুরাল এলাকার শাসনতন্ত্র কি, রুরাল এলাকায় পঞ্চায়েত ব্যবস্থাতে কোথায় দ্বন্দ্ব আছে, সেগুলো কিন্তু কেউই আলোচনা করে না। তুমি জানো 50% মহিলা এখন পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত। আদতেও এই মহিলারা স্বাধীনভাবে কাজ করছেন, নাকি পেছন থেকে তার স্বামীরা চালাচ্ছেন, নাকি রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলছেন নির্বাচিত মহিলা সেইভাবেই চলতে হচ্ছে? 100% মনে করি যে পঞ্চায়েত যার, রাজ্য শাসন তার, আবার বুথ যার, ঠিক তেমনিভাবে ভোট তার। বিকেল 4টের পরে যে ফলস ভোটগুলো পড়ে, যারা মানে মানে এই বুথ এলাকায় থাকেন না তাদের প্রক্সি ভোট ফেলে দেয় শাসক দল, এটা যদি তুমি আটকাতে না পারো তাহলে কিন্তু তুমি কোনো মতেই নির্বাচনী নির্ণায়ক অবস্থান নিতে পারবে না। কিন্তু বামেরা কিন্তু, আমি তোমায় বারবার বলছি যে অহেতুক কিছু আন্দোলন করছে, তার মধ্যে অবশ্যই যুদ্ধ নয় শান্তি চাই একটা আন্দোলন হতে পারে। মুসলিমদের বার্তা দেওয়া ছাড়া এর থেকে ফল কি হবে আমি জানি না। বিশেষজ্ঞরা বলেন রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুই হলো পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েত যে দখল করবে আখেরে রাজ্য চালানোর ক্ষমতা সেই রাজনৈতিক দলই দখল করবে। কিন্তু এই পঞ্চায়েত ধারাবাহিকভাবে পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েত শাসনেও এক অদ্ভুত ট্রান্সফরমেশন এই বঙ্গ রাজনীতিতেও এসছে, কখনো বামেরা এবং পরবর্তীকালে তৃণমূল। 2026-এর আগে এই পঞ্চায়েত ব্যবস্থা ঠিক কীভাবে বদলেছে এই নিয়েই নতুন বই লিখে ফেলেছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, যে বইটি মিত্রম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বই 400 টাকা দাম, ডিসকাউন্টে আপনারা পাবেন। এক ঐতিহাসিক দলিল, বিকজ এখানে যেগুলো আমি দেখছিলাম অত্যন্ত স্ট্যাটিস্টিক ওরিয়েন্টেড, অত্যন্ত লজিক্যাল কিছু পয়েন্ট এই বইতে তুলে ধরা হয়েছে। যারা রাজনীতি ভালোবাসেন আমার মনে হয় এই বইটা এক ঐতিহাসিক দলিল হতে পারে, অমূল্য সম্পদ হতে পারে। আপনারা এই বই কালেক্ট করবেন। তবে এই বইয়ের পাশাপাশি এক অদ্ভুত প্রশ্ন আমার যেটা মাথায় সব থেকে বেশি জাগছে এই মুহূর্তে, আপনি পঞ্চায়েতটাকে ফোকাস করলেন, আপনার কি মনে হয় শহর কলকাতার যে ভোটার তারা অনেক বেশি স্বার্থপর? মানে এই ভোটারটা কোনো ইমপ্লিমেন্টেশন রিফ্লেকশন দেখা যায় না ভোট বাক্সে, কারণ রেজাল্ট পাওয়া যায় না, এই ভোটারটা একটু দূরে থাকে, নিজেদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে। দেখো, তুমি খুব সঠিকভাবে বলেছো যে পঞ্চায়েত যার, রাজ্য সরকার তার। পঞ্চায়েত যার, লোকসভা নির্বাচনে জয়ের সম্ভাবনা তার বেশি। আমরা আমার এই বইয়ের মধ্যেও আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় আসলে পশ্চিমবাংলা সরকারের জীবনী শক্তি। পঞ্চায়েতের উপর ভিত্তি করেই বামেরা 34 বছর শাসন করেছে। পঞ্চায়েত ব্যবস্থার নিরঙ্কুশ প্রাধান্যের উপর ভিত্তি করেই তৃণমূল কংগ্রেসেরও দীর্ঘ শাসন চলছে, 15 বছরের শাসন। ফলে পঞ্চায়েত ব্যবস্থা তুমি যদি না জানো, পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে তুমি ওয়াকিবহল না হও, তাহলে কিন্তু তুমি আরবান মন দিয়ে সমগ্র পশ্চিমবাংলার মনকে বুঝতে পারবে না। আরবান মন অনেক খণ্ডিত, অনেক ছোট স্বার্থের উপর ভিত্তি করে, এবং আরবান মানুষ যারা, তাদের ভাবনা চিন্তার উপর ভিত্তি করে আমরা অনেক সময় সারা পশ্চিমবাংলাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের ভুল। আমি তোমায় এখনো বলছি যে পশ্চিমবাংলাতে আরবানাইজেশন এখন এই মুহূর্তে যেটা চলছে 33%, প্রতি 100 জন মানুষের মধ্যে 33 জন মানুষ শহরে বাস করে। তার বাইরে যে 67% মানুষ, তারা হলো গ্রামীণ এলাকার মানুষ, পঞ্চায়েত এলাকার মানুষ, এবং সেই মানুষগুলোর কিন্তু তৃণমূল কংগ্রেসের জীবনী শক্তি, যেমন করে বামফ্রন্টের জীবনী শক্তি ছিল। ফলে আরবান মন নিয়ে আমরা অনেক বেশি নাড়াঘাটা করি, আমাদের সংবাদ মাধ্যম সেগুলো নিয়ে বেশি কথা বলে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলোর উপর ভিত্তি করেই চলি আমরা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রুরাল এলাকায় কি ঘটছে, রুরাল এলাকার শাসনতন্ত্র কি, রুরাল এলাকায় পঞ্চায়েত ব্যবস্থাতে কোথায় দ্বন্দ্ব আছে, সেগুলো কিন্তু কেউই আলোচনা করে না। আমি যে এই বইটা তৈরি করেছি, এই বইয়ের মধ্যে পশ্চিমবাংলার গ্রামীণ শাসন ব্যবস্থা কিভাবে চলছে, সেখানে রাজনীতির কোথায় কোথায় সংযোগ আছে, কিসের উপর ভিত্তি করে গ্রামের মানুষ তারা এই পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত হয়ে আছেন বা শাসক দলের সাথে যুক্ত হয়ে আছেন, কেন অধিকাংশ পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেস পরিচালিত, কেন বিরোধীরা প্রায় শূন্য, তার সমস্ত ব্যাখ্যা ইতিহাসের কনটেক্সটে যেমন আছে,
স্ট্রাকচারাল ফাংশনাল জায়গা থেকে আছে, এবং পঞ্চায়েত ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা, আমলারা কিভাবে পঞ্চায়েতকে চালান, পঞ্চায়েত মানে আমলাদের সাথে নির্বাচিত প্রতিনিধিদের সম্পর্ক কি, পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানে পঞ্চায়েত ব্যবস্থার মেরুদণ্ড অর্থ, আদতেও কি পশ্চিমবাংলা পঞ্চায়েতের আর্থিক স্বাধিকারা বা অটোনমি আছে? এই অসংখ্য যে প্রশ্নগুলো, এবং একই সাথে যারা মহিলা নির্বাচিত হচ্ছে, তুমি জানো 50% মহিলা এখন পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত, আদতেও এই মহিলারা স্বাধীনভাবে কাজ করছেন নাকি পেছন থেকে তার স্বামীরা চালাচ্ছেন, নাকি রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলছেন নির্বাচিত মহিলা সেইভাবেই চলতে হচ্ছে? তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণ আমরা দিয়েছি, আদতেও তাতে এম্পাওয়ারমেন্ট হচ্ছে কি, নাকি বকলমে শহুরের নেতারা মানে কলকাতার থেকে তারাই মানে বকলমে পঞ্চায়েত ব্যবস্থাকে চালাচ্ছেন, তারা যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবেই চলছে? ফলে নেতৃত্বের জায়গাটা গ্রামীণ এলাকার থেকে কতটুকু স্বাধীন সেটাও কিন্তু আমি আমার এই বইয়ের মধ্যে তুলে ধরেছি। ফলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বই যেমন ঐতিহাসিক প্রেক্ষিতে পঞ্চায়েত ব্যবস্থাকে বুঝতে সাহায্য করবে, প্রাচীন ভারতবর্ষের পঞ্চায়েত, উপনিবেশিক শাসনকালের পঞ্চায়েত ব্যবস্থা, কংগ্রেস শাসনকালের পঞ্চায়েত ব্যবস্থা, বাম আমলের পঞ্চায়েত ব্যবস্থা এবং তৃণমূলের সাথে বাম আমলের পঞ্চায়েত ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ এই বইটার মধ্যে মানুষ পাবে। ফলে মানে গ্রামীণ ভোটারের মন বোঝা, তাদের পলিটিক্যাল ডাইনামিক্সকে বোঝার জন্যই কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বই। আর তুমি যে প্রশ্নটা করলে আবারও আমি বলবো যে যারা আমরা রাজনীতি চর্চা করি, তুমি আমি, আমাদের কিন্তু শুধু আরবান চোখ দিয়ে মানে শহুরের চোখ দিয়ে যদি 26-এর বিধানসভা নির্বাচনকে বিশ্লেষণ করি তাহলে ভীষণ ভুল হবে। যেমন করে আমি মনে করি যে আরজি করের যে ঘটনা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শহুরের মন দিয়ে বোঝার চেষ্টা করেছি, বিরাট সংখ্যক শহুরে মানুষ অন্তর্ভুক্ত হয়েছিল, আমরা একবারও কিন্তু প্রশ্ন করিনি গ্রামে কতটুকু মানুষ অংশ নিয়েছিল, গ্রামের কারা অংশ নিয়েছিল, কারা নেয়নি। একটা বিরাট সংখ্যক সংখ্যালঘু মুসলিমরা কিন্তু আরজি কর আন্দোলনের সাথে যুক্ত ছিল না, গ্রামীণ এলাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তারা ছিল না। এবং আরজি করের আন্দোলনটা যে আরবান আন্দোলন ছিল, যার উপর ভিত্তি করে বামেরা অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল যে শহর এলাকায় লোক রাজজাগো কর্মসূচিতে পালন করছে, তাহলে হয়তো উপনির্বাচনে আমার ভালো ফল হবে, মানুষ হয়তো সরকার বিরোধী হয়েছে। কিন্তু বাস্তবে রেজাল্ট দেখা গেল বামেদের ক্ষমতা অবস্থা আরো খারাপ হলো। ফলে ওই জন্যই আমি বারবার বলছি যে মানে গ্রামীণ শাসন ব্যবস্থা, গ্রামীণ রাজনীতি যদি আমরা ভালো করে না বুঝতে পারি, শহুরে চোখ দিয়ে শহুরের রাজনীতি দিয়ে যদি পশ্চিমবাংলাকে বুঝতে চাই এবং 2026-এর বিধানসভা নির্বাচনকে পর্যালোচনা করি তাহলে ভুল হবে। এই বই অন্ততপক্ষে সেটাই আপনাদের ইঙ্গিত দেবে। 2026-এর প্রেক্ষাপটে যদি বিজেপি, যদি বিরোধী শক্তি যারা এখন আছেন, যারা যদি ক্ষমতায় আসতে চায়, আপনি কি মনে করেন, বিশ্বাস করেন সেই পঞ্চায়েত এরিয়াতে বুথ দখলের খেলাটাই আসল খেলা, যেটা বিজেপিকে অন্তত ফোকাস করা উচিত 2026-এর আগে? একেবারে আমি 100% মনে করি যে পঞ্চায়েত যার, রাজ্য শাসন তার, আবার বুথ যার, ঠিক তেমনি ভাবে ভোট তার। মানে এটা কিন্তু আমি তোমায় বলছি যে পশ্চিমবাংলাতে এখনো 40% বুথে বিজেপির কোনো উপস্থিতি নেই, 40% বুথ। আর যে 60% আছে সেখানেও বহু বুথে বুথ কমিটি তৈরি করা হয়েছে, কিন্তু বুথ কমিটির সদস্য গুজরাটে কাজ করেন, মহারাষ্ট্রে কাজ করেন, নামটা রয়ে গেছে বুথ কমিটিতে। ফলে এইরকম প্রক্সি বুথ কমিটি বিজেপির অনেক আছে। আর 40% এলাকাতে বুথ কমিটি নেই। আর 40% এলাকার মধ্যে, আর তার মধ্যে আবার প্রায় 20-22% এলাকা যেগুলো সংখ্যালঘু মুসলিম এলাকা, সেখানে কোনোদিনই তারা বুথ কমিটি তৈরি করতে পারবেন না, কারণ একটি লোকও সেখানে বিজেপি করে না। ফলে এই মানে সেই কারণেই আমি বারবার বলছি তোমাকে, ভোটের সময় প্রচারে বলো, প্রার্থীর পরিচিতি তৈরি করার প্রশ্নে বলো, বিরোধীদের মধ্যে কনফিডেন্স আনার প্রশ্নে বলো, সকালবেলা মানে বুথের পাহারা দেওয়ার কথা বলো, এজেন্ট বসানোর কথা বলো, ভোটারদের এনে ভোট করাতে হয় পশ্চিমবাংলায়, বা প্রক্সি বা ফলস ভোট যাতে না পড়ে তা আটকানোর প্রশ্নে বলো, বুথ কমিটি ছাড়া সম্ভব নয়। যার বুথ কমিটি দুর্বল সে তো তৃণমূল কংগ্রেস বা যে যখন শাসন ক্ষমতায় আছে সে যেভাবে রিগিং করে, মানে ফলস ভোট বিকেলবেলা করিয়ে নেয়, সেগুলো তো আটকাতেই পারবে না। ফলে মানে বুথ কমিটি তোমার যদি না থাকে
কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে তোমার হবে না, কেন কেন্দ্রীয় বাহিনী উল্টো দিকে তাকিয়ে থাকে, এটা বারবার আমরা দেখেছি। এবং কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে রাজ্যের পুলিশ, যে রাজ্য পুলিশ যে কোনো মূল্যে তৃণমূল সরকারকে ধরে রাখতে চায়। ফলে দিনের শেষে তোমাকে আমি বলছি, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে যদি তুমি ভোট করো তাহলে তোমার হবে না। এবং বুথ কমিটি যদি তুমি শক্তিশালীভাবে তৈরি করতে না পারো, তাহলে কিন্তু আমি তোমায় বলছি যে ওই যে বিকেল 4টের পরে যে ফলস ভোটগুলো পড়ে, যারা মানে মানে এই বুথ এলাকায় থাকেন না তাদের প্রক্সি ভোট ফেলে দেয় শাসক দল, এটা যদি তুমি আটকাতে না পারো তাহলে কিন্তু তুমি কোনো মতেই নির্বাচনী নির্ণায়ক অবস্থান নিতে পারবে না। যেটা বারবার পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যারা শক্তি তারা বুথ লেভেলেই কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে, যার রিফ্লেকশন কিন্তু ভোটের ফলাফলেও ধরা পড়ছে। এটা আমার শেষ প্রশ্ন এই বিষয়ে। ভোটারদের, পঞ্চায়েত এলাকার ভোটারদের মন বোঝাই তাহলে রাজনৈতিকবিদদের কাছে একটা বড় একটা চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময় বামেরা একটি ক্যাম্পেইন করলেন, যুদ্ধ নয় শান্তি চাই। আপনি এই ক্যাম্পেইনটা সম্পর্কে কিভাবে বলবে, মানে ভাবছেন বা দেখছেন যে এই ক্যাম্পেইনটা সত্যি কি পঞ্চায়েতের ওই সাধারণ খেটে খাওয়া মানুষকে টাচ করতে পারে? মানে তারা কি বুঝলেন যে একটা মানুষ কি চাইছেন? বামেরা, আমি যদি মনে করি বামেদের কৌশল যদি হয় মুসলমানদেরকে বার্তা দেওয়া, যে দেখো আমরা মানে মোদি হলো হিন্দুদের হিন্দু সম্রাট, ফলে মানে মোদি যুদ্ধে যাচ্ছে, ফলে আমরা শান্তি চেয়ে মুসলিমদেরকে একটা বার্তা দিতে চাই, এইটা একটা একমাত্র ব্যাখ্যা হতে পারে। কিন্তু তুমি বিশ্বাস করো, বামেদের অসংখ্য ইস্যু ছিল। আমি তোমাকে একটা উদাহরণ দিই, 7ই মানে মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। বিশ্বাস করো সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা এলাকায় ছাত্রছাত্রী অভিভাবকরা উদ্বিগ্ন, কলেজের পোর্টাল খুলছে না, সেন্ট্রাল পোর্টাল রাজ্য সরকার খুলছে না। রাজ্য সরকার ওবিসি ক্যাটাগরির এর রিজার্ভেশন যেহেতু হাইকোর্ট বাতিল করে দিয়েছে, ফলে রাজ্য সরকার তার রাজনীতির জন্য সংখ্যালঘু মুসলিমদেরকে বার্তা দেওয়ার জন্য এই মানে ভর্তি প্রক্রিয়া শুরু করেনি। এটা নিয়ে বামেদের আন্দোলন নেই, অথচ এটা নিয়ে বামেদের আন্দোলন করলে 10 লক্ষ সরাসরি মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল, তাদের অভিভাবক নিলে অন্তত 50 লক্ষ লোকের কাছে পৌঁছতে পারতো। কিন্তু বামেরা কিন্তু, আমি তোমায় বারবার বলছি যে অহেতুক কিছু আন্দোলন করছে। তার মধ্যে অবশ্যই যুদ্ধ নয় শান্তি চাই একটা আন্দোলন হতে পারে, মুসলিমদের বার্তা দেওয়া ছাড়া এর থেকে ফল কি হবে আমি জানি না, কিন্তু আন্দোলন করা উচিত ছিল। কিন্তু এই যে 7 তারিখে মানে উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো, ছাত্রছাত্রী অভিভাবকরা দিশাহীন, রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়া শুরুই করতে পারছে না, কেবলমাত্র রাজনীতি করবার জন্য ওবিসি এ ক্যাটাগরির সংরক্ষণ মীমাংসা না করে তারা এগোতে চাইছে না। এবং এইদিকে বহু ছাত্রছাত্রী প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধ্য হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে। এই নিয়ে তো তীব্র থেকে তীব্র আন্দোলন করতে পারতো, যে ভর্তি প্রক্রিয়া শুরু হলো না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও, এই নিয়েই তো স্লোগান তৈরি করতে পারতো। এরকম 100টা ইস্যু তোমাকে আমি বলতে পারি যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের ইস্যু। বিশ্বাস করো বামেরা সেই সমস্ত ইস্যু কখনোই আন্দোলন করে না, এবং আমরা যখন এগুলো বলি আমাদেরকে ওরা সমালোচনা করে, নিন্দা করে, গালমন্দ করে। কিন্তু আমি আবারও বলছি তোমাকে, বামেরা যে শীত ঘুমে গেছেন, শান্তি কিনছেন বিরাট সংখ্যক বাম নেতারা। আমি একটা উদাহরণ দিই তোমায় বলি, তুমি যে অঞ্চলে থাকো, দীপশিতার টাইটেলটা কি, দীপশিতা ধর, ও কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মানে প্রার্থী হলো সিপিআইএম দলের। এবার প্রার্থী হওয়ার পরেও হেরে যেতে পারি আমি, মানে 60-70-এর দশকে বামেরা হেরে যাওয়ার পরেও মাটি কামড়ে রাজনীতি করেছে। তুমি আমায় বলতে পারো দীপশিতা কয়দিন তোমার বালি নিশ্চিন্দাতে গ্রামের যে মানুষের যে ড্রেন নেই, মানুষের যে মানে সিভিক যে সার্ভিসগুলো সব পাচ্ছে না, জল নেই, সে ঠিক মতন মানে সিভিক সার্ভিসগুলো নেই, নর্দমা পরিষ্কার করে না, কোনোদিন গেছে আন্দোলন করেছে? লোকাল লেভেলে কোনো আন্দোলন দেখেছো, উপস্থিতি দেখেছো? মানুষের কোনো দুঃখ দুর্দশা নিয়ে ভোটের হারার পরে যে লেগে থাকে তাকেই না মানুষ আস্থা রাখে। ভোটে হারার পরে দীপশিতার যদি লেগে থাকতো তাহলে মানুষ বলতো যে না, এর উপর ভরসা করতে পারি। এই হেরে যাওয়ার পরেও কিন্তু মাটি কামড়ে পড়ে আছে। আমাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে মিউনিসিপ্যালিটিতে দৌড়চ্ছে, কখনো কখনো পথ অবরোধ করছে, কখনো রাজ্য সরকারের কাছে ডেপুটেশন দিচ্ছে, কখনো আমাদেরকে সঙ্গে নিয়ে বসছে। ফলে এই যে মানে হেরে যাওয়ার পরেও নিজের উপস্থিতিতে রাখা, তুমি আমায় বলো শুধু দীপশিতার কথা আমি কেন বলবো, আরো যারা মানে হয়েছিল, ইভেন সৃজন এখন মানে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি হবে, মানে সেক্রেটারি হবে, মানে যুব মানে ডিআইএফআই এর সাধারণ সম্পাদক হবে ময়ূক রঞ্জন বিশ্বাসকে সরিয়ে। তুমি আমায় বলো
যে কতটুকু মানে মানে হেরে যাওয়ার পরে সৃজন কতটুকু লেগে আছে, ভাঙড়ে কতবার গেছে, বারুইপুরে কতবার গেছে, সাধারণ মানুষের দুর্দশায় কিভাবে যুক্ত আছে। আমি প্রত্যেককে আমি বলতে পারি, একমাত্র প্রতিকূল আমি শুনি প্রতিকূল রহমান একটু একটু যুক্ত আছে ডায়মন্ড হারবারে, যদিও ভয়ঙ্কর অবস্থা তার দারিদ্রতা এবং তার উপরে যে অত্যাচার শাসক তৃণমূল কংগ্রেস করেছে, ভয়ঙ্কর অত্যাচার করেছে, তারপরেও প্রতিকূল অন্তত বাকি একটু ভয়েস দিতে চাইছে। বাদ বাকি সিপিএম এর ইয়ং ব্রিগেড যে নামিয়েছিল, পরাজিত হওয়ার পরে মানুষের সাথে নেই কেন? ফলে এই প্রশ্নটা তো আসবেই। ফলে দিনের শেষে আমি তোমায় বলছি যে যুদ্ধ নয় শান্তির চায়ের থেকেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্দোলন হলো যে কেন মানে এতদিন হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দাও, বা বাত্য বসু জবাব চাই, জবাব দাও, এ নিয়ে আন্দোলন অনেক বেশি প্রাসঙ্গিক হতো। অবশ্যই 2026-এর আগে পঞ্চায়েত দখল করতে হবে রাজনৈতিক দলগুলোকে, না হলে আসলে ক্ষমতার মসনদে বসা যাবে না। কোন দিকে যাচ্ছে ঘটনা প্রবাহ আরো আলোচনা হবে, বিশ্লেষণ হবে। তবে তার আগে এই বইটা আপনারা সংগ্রহ করুন। মিশ্রম প্রকাশনী থেকে বই বেরিয়েছে, এক অমূল্য সম্পদ, এক ঐতিহাসিক দলিল, অসংখ্য তথ্য, অসংখ্য পাতায় অসংখ্য লেখা। 400 টাকা দাম, 450 টাকা দাম। এটা 400 টাকার বই, 450 পাতার উপরে বইটি আছে এবং রয়্যাল সাইজের বই আছে। আপনারা কিন্তু সমস্ত মানে অ্যামাজন থেকে শুরু করে সমস্ত জায়গাতেই বইটা মানে ঘরে বসে কিনতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা কিনবেন। ও দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।